মুখ্যমন্ত্রী একথা বললেন। অতীতে একবার ওই ঠাকুর বাড়িতে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আজ থেকে আমি ব্যানার্জি ছেড়ে দিলাম, আজ থেকে আমি মতুয়া হয়ে গেলাম। এই আইনে তার মতো নতুন মতুয়াদের অসুবিধা হতে পারে, কিন্তু যারা প্রকৃত মতুয়া, ব্রাহ্মণ থেকে মতুয়া না হওয়া মতুয়া যারা, আজকে তাদের কোনো অসুবিধা নেই। তারা আজকে অত্যন্ত সম্মানের সঙ্গে তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার, তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ার জন্য আজকে তারা উচ্ছ্বাস করছেন। প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহকে ধন্যবাদ জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন, খুব চিন্তা ভাবনা করে বিজেপি আজকের দিনটা বেছে নিয়েছে। কেন বেছে নিয়েছে? কারণ রমজান মাস শুরু হচ্ছে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রাজ্যে প্রায় 30% কাছাকাছি সংখ্যালঘু আছেন, যাদের রমজান মাস শুরু হচ্ছে, সেই তাদের ধর্মীয় আবেগে সুড়সুড়ি লাগিয়ে এই যে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতি আজকে চরম সর্বনাশের দিকে নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে। গত 10 বছরে তৃণমূল কংগ্রেসের ধর্মীয় বিভাজনের রাজনীতি, ধর্মীয় উন্মাদনার কাছে আত্মসমর্পণের রাজনীতি, ভারত ও ভাগ্য বিধাতা এই শব্দটা উচ্চারণ করতে যাদের মৌলবাদে আঘাত লাগছে, ধর্মীয় ভাবাবেগ আহত হচ্ছে, তাদের জন্য বাংলা সঙ্গীত তৈরি করে জাতীয় সঙ্গীতকে আক্রমণ করবার রাজনীতি আজকে কার্যত 1946 সালের আগের 45 সালের অবস্থায় আজকে বর্তমান পশ্চিমবঙ্গকে টেনে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ আরেকটা সুরাবর্দি চায় না, পশ্চিমবঙ্গ আরেকটা ক্যালকাটা কিলিং চায় না, পশ্চিমবঙ্গের মানুষ আরেকটা নতুন করে রাইট চায় না, পশ্চিমবঙ্গের মানুষ কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তানি আওয়াজ শুনতে চায় না। পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে ভারত বাংলা পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা নতুন দেশে জন্ম দিতে চায় না। এই নাগরিকত্ব আইন সিএ, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারত সরকারের একটি আইন, যে আইন কার্যকর হয়েছে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ক্যা করে আজকে সিএ কে বলে যাচ্ছেন, এটা কোনো মুখ্যমন্ত্রীর মতো রাজনৈতিক উচ্চতা থাকা কোনো মানুষের কাছ থেকে এই সমাজ বা রাজ্যবাসী বা গোটা দেশ প্রত্যাশা করে না। তিনি বিরোধিতা করতে পারেন, রাজনৈতিক বিরোধিতা থাকবে, ভোটের স্বার্থে তিনি যে কোনো আইনের বিরোধিতা করতে পারেন, রাস্তায় নেমে মানুষের কাছে যেতে পারেন, কিন্তু এটাও মনে রাখতে হবে, বিজেপি কোনোদিন নিজের অবস্থান বদল করেনি। মুখ্যমন্ত্রী নিজের অবস্থান বদল করেছেন 1998 সালে, মুখ্যমন্ত্রী নিজের অবস্থান বদল করেছেন 2001 সালে, মুখ্যমন্ত্রী নিজের অবস্থান বদল করেছেন 2006 সালে, মুখ্যমন্ত্রী নিজের অবস্থান বদল করেছেন 2011 পরে কংগ্রেসের হাত ছেড়ে। সুতরাং বারবার মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক অবস্থান বদল করেছেন, কংগ্রেস থেকে তৃণমূল হয়েছেন, এনডিএতে যোগ দিয়েছেন, মন্ত্রিসভায় অংশগ্রহণ করেননি, ত্যাগব্রতের আদর্শকে উঁচু করে রেখে সিপিএম তাড়ানোর লক্ষ্যে তিনি 1998 মন্ত্রিসভায় অংশগ্রহণ করেননি, শুধুমাত্র আসন সমঝোতা করেছিলেন। 1999 তিনি এনডিএর জোট শরিক হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, রেলে মন্ত্রী হয়েছিলেন, আবার বিজেপিকে ছেড়ে দিয়ে ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা বলে তিনি কলকাতায় হোর্ডিং লাগিয়েছিলেন, জর্জ ফার্নান্ডেজকে চোর বলে তিনি ওখান থেকে পদত্যাগ করে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কার্যত নিজেকে প্রান্তিক শক্তি বানিয়ে ফেলেছিলেন। কিছুদিন পরে ব্রিগেডে আজকে সেই জর্জ ফার্নান্ডেজকে নিয়ে এসে তিনি সভা করেছেন, আবার তারপরে দপ্তরবিহীন অবস্থায় ফিরেছেন, কিন্তু বিজেপি নিজের অবস্থান বদলায়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিল্লি প্যাক্টের বিরোধিতা করেন, নেহেরু লিয়াকত সমঝোতা চুক্তির বিরোধিতা করে জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তখন আমাদের শক্তি সীমিত ছিল। আজকের বিজেপির শক্তি, আজকে আমাদের পারিবারিক শক্তি যদি 2047 থাকতো, তাহলে ধর্মের উপর নির্ভর করে ভারতবর্ষ প্রকৃতি প্রদত্ত সীমারেখা, ঈশ্বর প্রদত্ত সীমারেখাকে ভেঙে মানুষ একটা অবাস্তব এই পাকিস্তান তৈরি করে দিত না। আজকে পাকিস্তান ভেঙে টুকরো হয়েছে। এখানে যারা সংখ্যালঘু মানুষজন বসবাস করছেন তাদের চিন্তা করতে হবে। সংখ্যালঘুরা যদি কোথাও সুরক্ষিত থাকে, সেটা পশ্চিমবঙ্গে আছে, ভারতবর্ষে আছে। পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন রোজ মৃত্যু, বাংলাদেশের তাকিয়ে দেখুন সংঘর্ষ। পাকিস্তানের একজন রাষ্ট্রপতি নিজের টেনিয়রকে কোনোদিন কমপ্লিট করতে পারেননি। একটা রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক অস্থিরতা তৈরি হয়েছে, বিভিন্ন সময় সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা, যিনি কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, এতবারের সাংসদ হয়েছেন, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বারবার মণিপুর নিয়ে আজকে তিনি মন্তব্য করে আসছেন। আর আজকে তিনি বলছেন বিজেপি শিখদের দেখলে বলছে খালিস্তানি,
ভুলে গেছেন 1984 সালের কথা, তিনি তখন কংগ্রেসে ছিলেন, তারপরেই তিনি নির্বাচিত হয়ে প্রথম সাংসদ হয়েছিলেন। ইন্দিরা গান্ধীর মৃতদেহকে 3 দিন ধরে শুইয়ে রেখে তার সামনে, जब तक सूरज चांद रहेगा इंदिरा तेरा नाम रहेगा, खून का बदला खून करेंगे। যারা দিল্লিতে 10,000 শিখকে খুন করেছিল, ওই দিল্লির শিখ, হরিয়ানার শিখ, ভারতবর্ষের বিভিন্ন শিখ সম্প্রদায়ের মানুষ আমাদের পরিবার, আমাদের যে বিচার পরিবারের কথা বলা হয়, আমাদের আশ্রয় ছিল, আমরা প্রোটেক্ট করেছি। যারা শিখেদের জীবন্ত পুড়িয়ে মেরেছেন, আজকে তারা বলছেন বিজেপি খালিস্তানি বলছে। আজকে শিখেদের সঙ্গে হিন্দুদের বিভেদ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। মুসলিম দেখলে পাকিস্তানি বলে, আরে কোন মুসলিম দেখলে পাকিস্তানি বলা হচ্ছে? আর যারা বলছেন প্রকাশ্যে ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আজকে তো মানুষ তাদের একটু ভালো করে আদর করে দিচ্ছে, অনুরাগের ছোঁয়া তারাও পাচ্ছে, কারণ সমাজ এখন জেগে উঠেছে। এখন আর এভাবে চলবে না। দেশ ভাঙার কথা বললে মানুষ তাদের ভেঙে দেবে, দেশ টুকরো করতে চাইলে তাদের মানুষই টুকরো করে দেবে, বিজেপির কোনো প্রয়োজন হবে না। এটা নতুন ভারতবর্ষ, প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার ভারতবর্ষ। বাঙালি দেখলে বলছেন বাংলাদেশি। কে বানিয়েছে? কাদের রাজনীতির কারণে আজকে পূর্ববঙ্গের মানুষ আজকে অসহায় অবস্থার শিকার হয়েছে? কারা রাজনীতি করছেন? কারা এই পাকিস্তানের দাবিকে সমর্থন করেছিলেন? কারা দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করেছে? তিনি যে রাজনৈতিক দলের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, সেই কংগ্রেস আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ কূটনৈতিক সাম্রাজ্যবাদের কাছে। ওল্ড মেন ওয়্যার ইন হারি। তারা প্রত্যেকে অসহায়তা প্রকাশ করেছেন। যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে তিনি বিজেপিকে আক্রমণ করছেন, সিএ নিয়ে বিজেপির বিরুদ্ধে কদর্য প্রচার চালাচ্ছেন, নতুন করে সংখ্যালঘু ভোট ব্যাংকে নিজের পাশে ফিরে পেতে চাইছেন, ওই মাটিটা তৈরি হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, এনসি চ্যাটার্জির জন্য, রানী জ্যোতির্ময়ীর জন্য। এতে তাদের কংগ্রেসের কারোর কোনো অবদান নেই। আমি এক ব্যক্তির নাম করছি, শিবেন্দু শেখর রায়। আপনারা যারা সাংবাদিক আছেন নামটা শুনেছেন আগে? শিবেন্দু শেখর রায় মালদার হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। মালদার জমিদারদের প্রবল অন্তর্বিরোধকে মিটিয়ে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তাদের ঐক্যবদ্ধ করে মালদাকে পশ্চিমবঙ্গের মধ্যে নতুন বেঙ্গলি হিন্দু হোমল্যান্ডের অন্তর্ভুক্ত করবার জন্য যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তার নাম ছিল শিবেন্দু শেখর রায়, হিন্দু মহাসভার মালদা জেলার সভাপতি। আজকে তার কারণে আজকে মালদা আছেন। তার কারণে আজকে মালদার উপর দিয়ে আপনি ট্রেনে চেপে ফারাক্কার উপর দিয়ে মুর্শিদাবাদ মালদা দিয়ে যেতে পারছেন। সেই মালদার সমস্ত মানুষকে যিনি ঐক্যবদ্ধ করে শ্যামাপ্রসাদের কাছে নিয়ে এসেছিলেন, সেই শিবেন্দু শেখর রায়ের নাম আজকে বাঙালি জানে না, উচ্চারণ করে না। আজকে মালদায় যারা একদিন ব্রিটিশদের শিকার করাতো, শিকারের জন্য এখান থেকে নিয়ে যেত, যারা পাকিস্তানে চলে যাওয়ার জন্য কার্যত মালদায় কে নিয়ে যাওয়ার জন্য কোনো ভূমিকা পালন করত, তারা আজকে ওখানে হিরো ওয়ার্কশিপ পায়। কিন্তু শিবেন্দু শেখর রায়ের নামে আজ পর্যন্ত কংগ্রেস সরকার এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সরকার কিছু করতে পারেনি। দুর্ভাগ্যের বিষয় এটাই, আজ তার পুত্র সুখেন্দু শেখর রায়ের ব্যক্তিগত প্রচেষ্টা এবং তার একটা আবক্ষ মূর্তি এবং তার নামে একটা মালদায় রাস্তা তৈরি হয়েছে। এই যে ভারতবর্ষের ইতিহাস, দেশভাগের ইতিহাস, এটা প্রতারণার ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস, দেশের প্রজন্মকে প্রকৃত ইতিহাস থেকে দূরে সরিয়ে রাখবার ইতিহাস। আর কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হওয়ার মধ্যে দিয়ে তারা সেই ইতিহাসকে ফিরিয়ে দিতে চাইছেন। বিভিন্ন সময় মুখ্যমন্ত্রীর বক্তৃতা, বিভিন্ন সময় কংগ্রেসের কিছু নেতার বক্তৃতা পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায়, বাংলাদেশের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে। সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে পশ্চিমবঙ্গের ওপর। সীমান্তবর্তী জেলাগুলোর সম্পূর্ণ জনসন্তুলন বদলে যাচ্ছে। তাহলে কি এটাই চলবে? পশ্চিমবঙ্গের মধ্যে কি আরেকটা নতুন বাংলাদেশ তৈরি হবে? আবার বাঙালি হিন্দু উদ্বাস্তুদের কি এখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে? আজ থেকে 40 বছর পরে, 30 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না। আজ থেকে 40 বছর পরে হয়তো বিজেপির যে নেতারা কথা বলছেন তারা থাকবে না। কিন্তু যে উদ্বাস্তু মানুষগুলো এখানে আছেন, যাদের নাগরিকত্বের জন্য পাসপোর্ট করতে গেলে তাদের 71 সালের আগের কাগজ চায়, যাদের কথা আজকে মানুষের সামনে বলার জন্য ফোন যে আজকে যারা বলছেন, নতুন করে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে কোনো তো অসুবিধা নেই, আপনারা তো ভোট দিতে পারতেন, আপনাদের তো ভোটার কার্ড আছে, আপনাদের তো আধার কার্ড আছে,
আজকে এই আধার কার্ডের কারণে বিভিন্ন জায়গায় আজকে ফলস আধার কার্ড দিয়ে আমরা নিয়েছি শংসাপত্র, এই যারা ভোটের পরিচয়পত্র, ভোটের আই কার্ড আছে, নতুন যে ডিজিটাল কার্ড আছে, এর তলায় নোটে 2 নম্বর জায়গায় কি লেখা আছে, এই কার্ডে উল্লিখিত জন্ম তারিখ ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা ব্যতীত অন্য কাজের জন্য মান্য হবে না। এটা পরিষ্কার ইন্ডিকেশন যে ভারতবর্ষে কোনো ভোটার কার্ড যদি কেউ পেয়ে থাকেন, কোনোভাবে যদি কেউ প্যান কার্ড পিছনের দরজা দিয়ে বানিয়ে থাকতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই এটা নাগরিকত্বের প্রমাণপত্র নয়। কারণ যে মানুষগুলো উদ্বাস্তুদের জন্য এতদিন আন্দোলন করেছেন নাগরিকত্বের দাবিতে, যে মতুয়ারা করেছেন, যে নমশূদ্ররা করেছেন, যে বর্ণ হিন্দুরা আন্দোলন করেছেন ওপার বাংলা থেকে 70 সালের আগে, 70 সালের পরে, 80 সালের পরে, 90 সালে, যারা ওখান থেকে নিজেদের ধর্ম রক্ষার তাগিদে, সম্ভ্রম রক্ষার তাগিদে এখানে চলে এসেছেন, আজকে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই, আজকে সেই লড়াই অমিত শাহ কঠোর পরিশ্রম এবং নরেন্দ্র মোদীর গ্যারান্টির জন্য আমাদের যে ম্যানিফেস্টোতে ছিল সেটা আমরা বাস্তবায়িত করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি বলছেন পশ্চিমবঙ্গ থেকে আমরা কাউকে বিতাড়িত হতে দেব না। কে কাকে বিতাড়ন করছে? কে কাকে কোন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে? আসামের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করা হচ্ছে। আসু আন্দোলনের কথা ভুলে গেছেন, রাজীব গান্ধীর সে ঐতিহাসিক চুক্তির কথা ভুলে গেছেন, এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টের রায় ভুলে গেছেন। আসামে যে অবস্থা তৈরি হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয়, সেই অবস্থা থেকে নিরসন হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা হচ্ছে। আসামের নাম করে পশ্চিমবঙ্গবাসীকে আতঙ্কিত করবার তিনি এখানে চেষ্টা করছেন। আর আসামে গিয়েছিলেন ওই বাঙালিদের মাঝখানে ভোটে লড়তে তৃণমূল কংগ্রেস। কি হয়েছে? এই কথাগুলো আসামেও বলেছিলেন। আসামের বাঙালিরা যাদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা জমানত বাজেয়াপ্ত করে তৃণমূল কংগ্রেসকে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছে। বলছেন আমরা ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেবো না। আরে কি কাকে ডিটেনশন ক্যাম্পে পাঠায়? ভারত সরকারের আইন, সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে পৌঁছেছিলেন, সুপ্রিম কোর্টে পৌঁছে খুব একটা সুবিধা করতে পারেননি। এর আইনের উপরে শিলমোহর লেগে গেছে। এই আইনের যদি কোনো সরকার বিরোধিতা করে, সরকারের বিরোধিতাটা যদি একটু মাত্রাতিরিক্ত হয়ে যায়, সরকারটাকেই ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। কিন্তু যে মানুষ যারা আছেন, যারা বাংলা হিন্দু উদ্বাস্তু আছেন, জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান যারা আছেন, যারা শুধুমাত্র নিজের সম্ভ্রম বাঁচাতে, নিজেদের ধর্মীয় অধিকারকে প্রতিষ্ঠিত করতে যারা এসেছেন, তাদের এই আইনের মধ্যে দিয়ে তাদের প্রতিষ্ঠিত করতে হবে। আর সংখ্যালঘুদেরও মনে রাখতে হবে, আপনারাও চিন্তা করে দেখুন আর কতদিন তৃণমূল কংগ্রেসের হাতের পুতুল হয়ে থাকবেন, ক্রীড়নক হয়ে থাকবেন, কতদিন ভোট ব্যাংক হয়ে থাকবেন। আপনারা ভেবে দেখুন, 10 বছরের তৃণমূলের শাসনে মরছে মুসলমান, মারছে মুসলমান। বকটুয়ে সংখ্যালঘুদের পুড়িয়ে খুন করেছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ 24 পরগনায় পুড়িয়ে মেরে ফেলেছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীতে সংখ্যালঘুকে অঞ্চলে খুন করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের আমলে যত রাজনৈতিক খুন হয়েছে গত 7 বছরে 90% বেশি হচ্ছে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। সংখ্যালঘু এলাকাগুলো উত্তেজনা প্রবল এলাকা হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় জেহাদি লোকজনকে দেশের মধ্যে টেনে নিয়ে আসা হচ্ছে। আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। যারা সন অফ দ্য সয়েল তারা পিছিয়ে আসছেন। সীমান্তের চেহারা বদলে যাচ্ছে। নতুন করে দেশের মধ্যে একটা দেশ গঠনের পরিস্থিতি হচ্ছে। যে ঔদ্ধত্য নিয়ে গিয়ে কথা বলছে কিছু মৌলবাদী, সেটা সম্ভব নয়। এমনকি ডোমজুড়ের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় প্রকাশ্যে আক্রমণ করা হয়েছে, এই ঔদ্ধত্য তারা কোথা থেকে পেয়েছে? আমরা প্রতিবাদ করেছি। আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর লড়াই রাজনীতির লড়াই। আমাদের লড়াই মাঠে হবে, আমাদের লড়াই নীতির লড়াই, নেতার লড়াই নয়। কিন্তু মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করা হয়েছিল ডোমজুড় ম্যাসাকারের পর, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। পশ্চিমবঙ্গের বাঙালি উদ্বাস্তু হিন্দু যারা ওপার বাংলায় অত্যাচারিত হয়েছেন, যারা নিজেদের সর্বস্ব খুইয়েছেন, নিজের সম্ভ্রম খুইয়েছেন, দেশভাগের আগে যাদের কাছে জানতে চাওয়া হয়নি তোমরা স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করছো না স্বাধীন ভারতের জন্য লড়াই করছো, আজকে সেই মানুষগুলো প্রতারিত হয়েছে। আজকে তাদের অস্তিত্ব রক্ষা, তাদের স্বার্থ রক্ষা, তাদের সম্ভ্রম রক্ষা, তাদের সম্পত্তি রক্ষার দায়িত্ব হচ্ছে আমাদের। কালকে যদি কোনো সরকার এসে বলে যে নাগরিকত্ব বর্তমান যে আইন আছে সেই আইনটাকে এক্সিকিউট করতে হবে,
তাহলে যে মানুষগুলো এখানে এতদিন ভোটার লিস্টে নাম আছে বলে ভোট দিচ্ছিলেন, আধার কার্ড নিয়ে ঘোরাঘুরি করছিলেন, তাদের সম্পত্তির কি হবে? মুখ্যমন্ত্রী আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছেন, বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছেন। কিন্তু আজকের সভাও দেখা গেছে যখনই তিনি বলতে শুরু করেছেন সিএ এর বিরুদ্ধে, লোক কিন্তু কমছে। যাদের অর্গানাইজড যে ক্রাউড, যাদের নিয়ে আসা হয়েছিল যেখানে, তারাও এটাকে সমর্থন করছে না। পশ্চিমবঙ্গের মানুষ খুশি, পশ্চিমবঙ্গের মানুষ খুশি থাকবে। আফগানিস্তানের কথা উনি টেনে আনেন। আফগানিস্তানের, আরে মুখ্যমন্ত্রীকে যারা ভূগোল এর সমস্ত জিনিসপত্র সাপ্লাই দিচ্ছেন তারা জানেন না আফগানিস্তানের সঙ্গে আমাদেরও একটা সীমানা আছে, সেটাও খুব একটা কম নয়, 170 কিলোমিটার, সম্ভবত একটু বেশি। আফগানিস্তানে তিনি বলছেন শ্রীলঙ্কার কথা। শ্রীলঙ্কায় ধর্মীয় কারণে উৎপীড়ন কত হয়, কি হয়েছে? শ্রীলঙ্কায় কি হয়েছিল রাজীব গান্ধীর আমলে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সদস্য ছিলেন? কি ছিল কংগ্রেস সরকারের ভূমিকা, ভারত সরকারের ভূমিকা কি ছিল? দি ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিপ্লোম্যাটিক ম্যানুভার। ভারতের সৈন্য ভারতীয় বংশোদ্ভূতদের খুন করছে, আর তার পরিণতি কি হয়েছে? কোথায় আমরা দাঁড়িয়ে আছি? আজকে উনি মায়ানমারের কথা বলছেন। ধর্মীয় কারণে মায়ানমার থেকে কবে কাকে উৎখাত করা হয়েছে? মায়ানমারের কথাটা তিনি অত্যন্ত সচেতনভাবে এ কারণেই বলেছেন, কারণ ওখান থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে পশ্চিমবঙ্গে রেখে দেওয়া হয়েছে, এবং ওখানকার রোহিঙ্গাদের জন্য প্রকাশ্যে দানপত্র বসিয়ে দিয়েছিলেন শেখ শাহজাহান। এটা সরকারি বিবৃতি দিয়েছিলেন কে? তদানীন্তন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, যে পশ্চিমবঙ্গে মায়ানমারদের জন্য দানপাত্র পর্যন্ত রাখা হয়েছে। আজকে শাহজাহান নিয়ে গিয়ে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার সীমানার মধ্যে সমস্ত বোটে, নদীতে আজকে রোহিঙ্গাদের নিয়ে তাদের বাহিনী তৈরি করেছে। সেই রোহিঙ্গাদের যাতে এখানে নাগরিকত্ব পায় তার জন্য আজকে মায়ানমারের নাম করা হচ্ছে। সুতরাং এটি পরিকল্পিত বক্তব্য। যেভাবে বাংলা সঙ্গীত তৈরি হয়েছে, যে কারণে আজকে বিভিন্ন সময় ইমাম মুয়াজ্জিম ভাতা হয়েছে, ঠিক একই জিনিস এভাবে চলছে। আজকে পশ্চিমবঙ্গের এই যে বিপজ্জনক খেলায় তৃণমূল কংগ্রেস নেমেছে মানুষকে বিভ্রান্ত করার, পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ, সীমান্তবর্তী জেলায় বসবাসকারী হিন্দু উদ্বাস্তুরা এতে আমার মনে হয় বিভ্রান্ত হবেন না। সংঘবদ্ধভাবে মানুষের উচ্ছ্বাস, আবেগের মর্যাদা দিয়ে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কমিটমেন্টকে যে আজকে নির্বাচনের আগেই বাস্তবায়িত করেছেন, আবার দলের পক্ষ থেকেও আমরা পশ্চিমবঙ্গ রাজ্য শাখার পক্ষ থেকেও তাদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী বললেন যে যারা অ্যাপ্লাই করবেন তাদের নাগরিকত্ব চলে যাবে। মুখ্যমন্ত্রী কি মনে করেন পশ্চিমবঙ্গের যত মানুষজন আছেন যারা অ্যাপ্লাই করবেন তারা মূর্খ, অশিক্ষিত, তারা ফর্মেট পড়তে জানেন না? মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ শুনছেন, কিন্তু দুর্ভাগ্যবশত যে মুখ্যমন্ত্রী একদিন ছিলেন পরিবর্তনের আইকন, আজকে তার কোনো বক্তব্যের গ্রহণযোগ্যতা এবং প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে নেই। আরে বিজেপি আর এই ট্র্যাপে ফেলতে ফেলতেই তো বিজেপি 2 থেকে 303-এ পৌঁছে গেল ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে। তার মধ্যে উনি কতবার অবস্থান পরিবর্তন করলেন। বলেছিলেন তো রাম মন্দির কোনোদিন হবে, মন্দির वही बनाएंगे, তারিখ नहीं बताएंगे, রাম মন্দির হয়ে গেল। 3 তালাক সম্ভব নয়, 3 তালাক হয়ে গেছে। 370 ধারা কোন সরকার বাতিল করবে না, বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে, করে দেওয়া হয়েছে। যা বলা হয়েছে সেটা হয়েছে, এরপরে আবার আসবে। এতদিন পর্যন্ত শুনুন, এতদিন পর্যন্ত ধরা ছিল এটা, এরপরে নতুন ম্যানিফেস্টো আসবে, বাদ বাকি যেগুলো আমরা ছোটবেলা থেকে স্লোগান দিচ্ছি সব হবে, কোনোটা বাদ যাবে না। তবে এটা বলতে পারি 2026 পর্যন্ত এই সরকারটা থাকবে না। সিএ পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হবে, পশ্চিমবঙ্গ ধর্মশালা নয়, সেটা পরে হবে। এখন সিএ বাস্তবায়িত হবে, নাগরিকত্ব সবাই পাবে। সিএ নাগরিকত্ব দেবার আইন, কেড়ে নেবার নয়। সিএ মানুষকে নিজের বাড়িতে স্বচ্ছন্দে ঘুমানোর ব্যবস্থা করার আইন, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবার আইন নয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য এটা বিজেপির লুডো খেলার চাল, তা ফুট হয়ে গিয়েছে। এই আইনে যেই আপনি দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে আপনারা অবৈধ হয়ে গেলেন। শুধু একটা ভোটের জন্য বিজেপির হাতে আপনাদের ভাগ্য দিয়ে দেবেন? ধাপ্পা দিচ্ছে ওরা, ধাপ্পা। মনে রাখবেন, এটা করলে আপনি আপনার সব হারাবেন, এটাও যাবে ওটা। মুখ্যমন্ত্রী ছক্কা ফেলুন না, মোদীজি তো বারণ করেনি। খোলা ময়দান আছে, প্রশাসনিক বৈঠক আছে, তার সামনে আদি গঙ্গা আছে। এদিকে ফিরাদ হাকিম নতুন গঙ্গার সৌন্দর্যন করে দিচ্ছে, ওখানে আরতিটা হবে নাকি? কত কিছু আছে। উনি তো ছক্কার পর ছক্কা মেরে যাচ্ছেন, কিন্তু যেটা মারছেন সবই নেটের ভেতরে। উনি নামুন,
একদম মাঠে নামুন, ফেস করুন, তারপর তো খেলবেন। উনি একটা রেফারেন্স দিয়েছেন যে উনি একটা বই লিখেছেন নাগরিকত্বের যন্ত্রণা। হুম। নাগরিকত্বের যন্ত্রণা বলে একটা বই লিখেছেন মুখ্যমন্ত্রী। যারা জানেন না সেই বইটা পড়বার পরামর্শ দিয়েছেন কি কি হতে পারে বিজেপি যদি সিএ ইমপ্লিমেন্ট করে। মুখ্যমন্ত্রী 106টা বই লিখেছেন এখন পর্যন্ত, অতগুলো বই আমাদের কাছে নেই। যদি এখন কোথায় পাওয়া যাচ্ছে জানেন, আমরা দলীয় কার্যালয়ে অবশ্যই একটা খুঁজে রেখে দেবো। কি হলো শেষ? মুখ্যমন্ত্রী আজকে যে মুখ্যমন্ত্রী দীপকদার হাতে কিছু নেই? বলছি লিস্ট আছে লিস্ট যে অর্জুন সিং তারপর অর্জুন সিং নবান্নে গিয়ে কথা বলে ওঠালো না, সোজা বিজেপি অফিসে চলে এলো, তারপরে সাংসদ হয়ে গেল বিজেপি। এবার দিল্লির নেতা ধরে আবার সে দিল্লি যাচ্ছে, আবার বিজেপির সাংসদ হবে। এই আসা যাওয়ার পথে পথে এই যে ফল ঘোষণা করে দিলেন দীপক। দেখুন, প্রথম কথা যে অর্জুন সিং তো আমাদের দলে এসেছিলেন এবং বিপরীত পরিস্থিতিতে এসেছিলেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এসেছিলেন। 2 লক্ষ ভোটে হারাবই, না হলে রাজনীতি ছেড়ে দেবো, এই চ্যালেঞ্জকে নিয়ে এসেছিলেন, জিতেছিলেন। এসেছিলেন যখন তার গলায় 107টা মামলার মালা ঝোলানো ছিল, তখন ছিলেন গদ্দার নাম্বার 2, মানে গদ্দার 2। 1 নম্বর মুকুল রায়, দ্বিতীয় গদ্দার। তারপরে আবার আমরা দেখলাম গদ্দার থেকে গদাধর হয়ে গেল। কোন আমরা তো স্বীকার করছি আমরা ওয়াশিং মেশিন। আমরা যারা ক্রিমিনাল ছিলেন, গদ্দার ছিল, আমরা পরিষ্কার করে ধুয়ে টুয়ে তৃণমূলকে পাঠিয়ে দিয়েছি। একদম ওখানে গিয়েছিলেন। এখন বলছেন উনি ছবি টবি খুলে ফেলেছেন, মোদিজির ছবি দেখা যাচ্ছে। এখন দেশ তো মোদিময়, চেতনে অবচেতনে সব জায়গায় মোদি বিরাজ করছেন। মুখ্যমন্ত্রী দেখছেন না মোদি বলতে কি বলে ফেলছেন, সব সময় স্বপ্নের মধ্যে মোদি ঘোরাঘুরি করছেন। হুমায়ুন না, কিন্তু অর্জুন সিং এটাও দাবি করছেন যে তিনি 1.5 দিনের মধ্যে আবার সেটা কার? আপনাদের পরিবারে ফিরবেন। আচ্ছা সে তো স্পিকারের ব্যাখ্যা অনুযায়ী আমরা তো স্পিকারের পদত্যাগ দাবি করেছি। কারণ যখন বিশ্বজিৎ দাস এবং কৃষ্ণ কল্যাণীকে সাংসদ পদে টিকিট দেওয়া হয়েছে, আমরা বলেছি এরপরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই বিধানসভার স্পিকারের চেয়ারে বসে থাকার। কারণ তিনি বারবার বলেছেন যে কৃষ্ণ কল্যাণী বিজেপিরই তিনি বিধায়ক, এবং বিশ্বজিৎ দাস সাংগঠনিক বনগাঁ জেলার সভাপতি হওয়ার পরেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখতে যাবার পরেও স্পিকার উনি দেখতে পান না। উনি হচ্ছেন এই যুগের সবচেয়ে বড় ধৃতরাষ্ট্র। তা যদি তার ব্যাখ্যাটা মেনে নেন, তাহলে অর্জুন সিং এখনো পর্যন্ত তো বিজেপিরই সাংসদ। এ নিয়ে দেখুন মাথা ব্যথা নেই, এটা সিরিয়াস ব্যাপার। অর্জুন সিং এর দলে যোগদান কি অর্জুন সিং এর আবহন কি বিসর্জন, এই নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। অর্জুন সিং বিজেপিতে জিতে সাংসদ হয়েছিলেন এবং এখনো উনি সাংসদ আছেন। সুতরাং অর্জুন সিং এর এই যোগদান খেলার মধ্যে ওখানকার কি পরিস্থিতি, বিজেপি কর্মীরা কি চায়, আমরা সেটা আমাদের যথাস্থানে খবর পৌঁছে দেবো। কিন্তু পুরো সিদ্ধান্তটা নেবেন বিজেপির সংসদীয় বোর্ড। আর আমাদের দরজা তো আমরা বলেছি, আমরা দরজা বন্ধ করি না, আমরা ডায়ালগকে চালু রাখি। এটাই আমাদের রাজনৈতিক বিজেপির সংস্কৃতি। আমাদের দরজা বন্ধ আছে, খোলা নেই, বন্ধ আছে, কিন্তু ভিতর থেকে ছিটকিনি দেওয়া নেই। আপনি এসে কেউ ঠেলে ভিতরে এসে কথা বলতে পারেন, বাদ বাকিটা ওদের ব্যাপার। হুমায়ুন কবিরাজ যে বলেছে যে বাইরে থেকে প্রার্থী নিয়ে এসে আর যাই হোক অধীর চৌধুরীকে হারানো যায় না। 2014 সালে একজন গায়ক খেলা হয়েছিল, তখন সেখানে ছিল। একবার ওদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আমি একবার টেবিল নিয়ে দাঁড়িয়ে 76,000 ভোট কিন্তু পেয়েছিলাম। দেখুন, হুমায়ুন কবির আমাদের দলেও এসেছিলেন, উনি আমাদের দলেও ঘুরে গেছেন, অনেক জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তৃণমূলেও ছিলেন, কংগ্রেসেও ছিলেন। সুতরাং ওনার অভিজ্ঞতা আছে, ওনার অভিজ্ঞতাটা ওনার কথা দিয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। ববি হাকিম কথা বললেন অর্জুন সিং এর সঙ্গে বিধানসভার উপনির্বাচনে তাকে প্রার্থী করবার প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমের থ্রু দিলেন, এবং অর্জুনের খাস্তা লোক নৈহাটি বা বড়নগর থেকে টিকিট দেওয়া হবে, যদি জেতেন তাহলে মন্ত্রিত্ব পাবেন অর্জুন। হ্যাঁ, অর্জুন সিং বলেছেন আমাকে একটা ললিপপ দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখুন, এটা ওদের বন্ধু বান্ধবের ব্যাপার, পারিবারিক ব্যাপার। কে কাকে ললিপপ দিচ্ছে আর কে কাকে গজাল দিচ্ছে, এটা আলোচনা করার মতো বিজেপির কাছে সময় নেই। আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, লক্ষ্য আছে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী আছে, 42টা প্রার্থী আছে। আমাদের সবকটা আসনে জেতার লড়াই দিতে হবে, জিততে হবে। আমাদের প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে, যেটা 2 বছর ধরে আমি বলছি, 1, 25-1, 26-2, 27-3, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমাদের চলবে। ধন্যবাদ। বলছি শেখ শাহজাহানের জামিনের আবেদন আজকে কোর্ট খারিজ করে দিল, আর ইডি বললো আমরা যখন রেড করতে গিয়েছিলাম তখন মার খেয়েছি, পরে যখন আবার আমরা সার্চ করতে গেছি গিয়ে দেখছি কিছু নেই, সব খালি করে দিতে পারি।
এই যেন নন্দকুমারের বিচার হচ্ছে, এমন শেখ শাহজাহান চারিদিক দিয়ে শুরু হয়ে গেছে। এই লোকটা কে? একটা প্রতিষ্ঠিত খুনি, সমাজ বিরোধী, তৃণমূল যার ফাঁসি চাইতো। এসব করে বাঁচতে পারবে নাকি? পুলিশি সহযোগিতা নিয়ে, তৃণমূলের অনুপ্রেরণা, আশীর্বাদ নিয়ে শাহজাহান কতদিন টিকে থাকতে পারবে? কেন্দ্রে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহ, যদি পাতালে ঢুকে থাকে তাকে ওখান থেকে বার করে আনবে। তার সভাপতিত্বকালে খুন করেছে, ও বেঁচে যাবে? এত সহজ গল্প নয়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বিজেপি তার মধ্যে করে প্রার্থী তালিকা ঘোষণা করছে, একাই লড়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ঘোষিত অবস্থা নিয়েছিল একা লড়বো, একাই লড়ছে। মুশকিলে পড়ে যে বাম আর কংগ্রেসের জোট হবে কি হবে না বোঝা যাচ্ছে না। তার কারণ গতকালও কংগ্রেসের প্রেসিডেন্ট বলেছেন যে আমরা কিন্তু নমিনেশন উইথড্র করার দিন পর্যন্ত অপেক্ষা করবো যদি জোট। তার ফলে আলিমুদ্দিন আর কংগ্রেস এক হতে পারছে না। দেখুন, এই কংগ্রেস আর তৃণমূলের জোট, এই যে প্রেমহীন ভালোবাসা, এটা নিয়ে কি পশ্চিমবঙ্গের মানুষের খুব একটা উৎসাহ আছে? আমরা আগেও বলেছি, আবার বলছি, শূন্যের সঙ্গে শূন্যের যোগফলও শূন্য, আর শূন্যকে শূন্য দিয়ে গুণ করে তার ফলও শূন্য। অনেকদিন রাজত্ব করেছেন, এবার একটু দর্শক আসলে থাকুন। কংগ্রেসের প্রাপ্ত আসনের সংখ্যা সর্বভারতীয় স্তরে কমে যাবে। সোনিয়া গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করলেন না, রাজ্যসভা দিয়ে গেলেন। বাজারটা বুঝতে পারছেন তো কির অবস্থায় আছে চারিদিকে? কংগ্রেসের কোনো আশা নেই, আর সিপিএম এর কোনো ভরসা নেই। ফলে এরা সব শেষ এখন, আপাতত দর্শক। মুখ্যমন্ত্রী একটা কথা বলেছে যে আপনারা যদি এই সিএর হাতে একবার পা দেন, তাহলে পরে রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, লক্ষ্মী ভান্ডার, সবুজশ্রী, কন্যাসাথী, কন্যাশ্রী, এগুলো সব আপনাদের কিন্তু হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা, মুখ্যমন্ত্রী টাকাই দিতে পারবেন না, ওই আগে থেকে বলে রাখছেন। সরকারটাই তো থাকবে না। সরকার থাকলে তবে তো তিনি লক্ষ্মীশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, সাইকেলশ্রী এগুলো করতে পারবেন। সরকারই থাকবে না। সরকার বেশি দিন নেই, ছুটি। দেখলেন না আপনি? তো আবার বলছি, সেদিন আপনি তো দেখেছেন প্রতিমা নিরঞ্জনের মতো একদম দৃশ্য, চারিদিকে হেঁটে ঘুরে গেছে। আর ফিরাদ হাকিম অত্যন্ত কি বলবো, দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। উনি কোনটা পাকিস্তান সেটাও চেনেন, মিনি ওটাও চেনেন, আবার কোথায় বিসর্জন হবে সেটাও চেনেন। ওই জন্য বাবুঘাটে সৌন্দর্যন করে গঙ্গা আরতির ব্যবস্থা একেবারে শেষ। আরেকটা কথা বলেছেন সিএমআর দিয়ে, লাস্ট এটা আবার তোমার সেটা হচ্ছে উনি বলছেন যে ইডিকে পাঠানোই হয় শুধুমাত্র থ্রেট করার জন্য, যে তুমি কাল থেকে আর তৃণমূল করতে পারবে না, আর তুমি কাল থেকে বিজেপি করবে। আর এই ধরনের থ্রেট করার জন্যই সেন্ট্রাল এজেন্সি গুলোকে এখন প্রতিনিয়ত কাজে লাগানো হচ্ছে। আসলে ওটা নিজের মনের আয়নায় অন্যের ছবি দেখা। যেভাবে এখানকার পুলিশ থানার ওসিদের ব্যবহার করা হয়, যেভাবে রাজ্যের পুলিশ চলে, বিডিওরা চলে, যেরকম নির্বাচিত জনপ্রতিনিধিদের হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হয়, সেটাই উনি বলে ফেলেছেন।